প্রিয় দর্শক, আসলে আমরা বাংলাদেশের রাজনীতির নিয়মিত কথা বলি এবং আমরা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, বাংলাদেশে বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ, তাদের এক নেতার যে কাণ্ড সারা বাংলাদেশে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সবচেয়ে অবাক বিষয়, আমাদেরকে সকাল থেকে অনেকে মেসেজ করছেন যে ভাই, এই বিষয়টাকে নিয়ে আপনারা কথা বলবেন কিনা, বা এই বিষয় নিয়ে আপনারা কথা বলেন না কেন? আমাদের বাঙালি সংস্কৃতি বা বাঙালি যে কালচার, বাঙালি যে সমাজ ব্যবস্থা, এই সমাজে তো এফেক্ট করবে। এই বিষয় নিয়ে কিন্তু সকাল থেকে একের পর এক মেসেজ আসতেছে আমাদের কাছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা আইনের শাসন চায়, সৎলোকের শাসন চায়, তারা যদি সমাজে এই কাজগুলা করে বেড়ায়, তাহলে অনেকেই প্রশ্ন জাগে। শুধু এক ঘটনা না, আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম তারা বিরোধী দল হওয়ার পর থেকে একের পর এক ঘটনা। আপনারা জানেন পটুয়াখালীতে ত্রাণ সামগ্রী জামাত নেতা কিনে বিক্রি করার ধরে, এরপর একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা দেখলাম প্রথম আলোতে, ফেসবুকে অনেকে অনেক কিছু লিখছেন। প্রথম আলোতে জামাত ইসলাম তারা একটা বিবৃতি দিয়েছে। বিবৃতি বলছে যে গাজী, যে নজরুল ইসলাম এমপি, সাতক্ষীরা এমপি, উনার বিষয়ে যে ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই বিষয়টা উনি বলছেন সেই বিষয়টা নিয়ে জামাত তদন্ত করছে। আবার আমরা প্রথম আলোতে আরেকটা নিউজ দেখলাম যে গাজী নজরুল ইসলাম তিনি নিজেও ফেসবুকে লিখেছেন যে এই ঘটনা হচ্ছে 21শে জুলাই, এবং উনি বলতেছেন উনার স্ত্রীকে নিয়ে গেছেন। এবং আজকে আমরা দেখলাম ফেসবুকে আরেকটা ভাইরাল হয়েছে যে উনার প্রথম স্ত্রী বলতেছেন আমার স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গেছেন, এটা রাজনীতি। কিন্তু প্রিয় দর্শক, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে জামাত নেতা এমপি নজরুল ইসলাম তিনি স্বীকার করছেন যে আমার দোষ হয়েছে। আমি একটু ভিডিওটা দেখাই, তারপরে আমরা আলোচনায় যাব। আমরা একটু ভিডিওটা একটু দেখে নিন আপনারা। তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব থানায় দিয়ে তুমি কিন্তু বলো। বলো ভাইয়া, বলো। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? মাহিয়া বলেও তো হবে না, বলে তবে তো এটা নিয়ে একটু ঝামেলা করবে। হ্যাঁ, আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম আচ্ছা, শোনেন, এরকম ভাড়া করছেন নিজের থেকে? ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও না, সর চিনি না। আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোকরা এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। আপনারা দেখলেন প্রিয় দর্শক, তিনি নিজে স্বীকার করেছেন তিনি অন্যায় করেছেন। হ্যাঁ, তাহলে কেন প্রশ্ন আসতেছে উনার দ্বিতীয় স্ত্রী, উনার প্রথম ওয়াইফ বলতেছেন, এই কেন মিথ্যাচার? এই বিষয়গুলা নিয়ে কিন্তু আমাদের দর্শকরা অনেকেই কমেন্টস করতেছেন। আজকে একজন দর্শক লিখেছেন যে কমরেড সামাদ ভাই আজকের এই টক শো থাকার জন্য, মানে উনি খুব চাচ্ছেন যাতে থাকেন। আপনাদের দাবি অনুযায়ী সামাদ ভাইকে নিয়ে আসছি। সামাদ ভাই অসুস্থ, তারপরে আমাদের আপনাদের দাবি আছে, সেই কারণে আপনারা নিয়মিত লেখেন সামাদ ভাই না থাকলে লেখেন সামাদ ভাই নাই কেন। তাই জন্য সামাদ ভাইকে কাছে অনেক কষ্ট হয়ে রাজি করাচ্ছে। সামাদ ভাই খুব অসুস্থ, তারপরে থাকছেন আজকে। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন, আমাদের সাথে আছেন কবি, সাহিত্যিক, লেখক এবং তিনি রাজনীতি বিশ্লেষণ আওয়ামী লীগ করেন, অধ্যক্ষ মধুচৌধুরী মানিক আমাদের সাথে আছেন কমরেড আব্দুল সামাদ সুজন ভাই, যিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী সভাপতি, যিনি নিয়মিতই থাকেন। এবং প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই করবেন। আমি শুরু করবো সামাদ ভাইকে দিয়ে। সামাদ ভাই, আপনি দেখলেন যে সৎলোকের শাসন চাই। হ্যাঁ, সৎলোকের শাসনের যদি এই নমুনা হয়, ক্ষমতায় না গিয়ে যদি এই নমুনা হয়, ক্ষমতায় গেলে কি হতে পারে? এবং এই বিষয়টা কিন্তু একজন, মানে একটা মেয়ে, ওর বয়স 15 বা 16 হতে পারে, 18-র নিচে চেহারা দেখা যাচ্ছে, কিন্তু তাই সেই নিয়ে যে জামাত যে কাজগুলো করতেছে, জামাতের নেতাকর্মী ফেসবুকে মিথ্যা লিখতেছে, এআইডি করা হয়েছে, মিথ্যা লিখতেছে। আবার কোন জায়গায় বলা হচ্ছে তার স্ত্রী, তাহলে উনি এই উঠলে স্বীকার করলেন না কেন উনার স্ত্রীকে উনি যেতেই পারেন। এই যে বিষয়গুলা রাজনীতিতে যারা আইন প্রতিষ্ঠা করবে, যারা একজন এমপি, যারা আইন প্রণেতা, তারা যদি এই কাজগুলা করে, এবং বাংলাদেশের যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ দীপক দা আপনাকে, এবং আপনার এই প্রবাস দর্পণ চ্যানেলের অসংখ্য শ্রোতা দর্শক বন্ধু সবাইকে স্বাগতম। এখন আজকে এমন একটা বিষয় অবতারণা করছেন
এবং খুব ভালো করেছেন। জনগণের চাওয়ার উপরেই তো আমাদের কথা বলতে হবে, তাই না? তো যাই হোক, শুনেন, জামায়াতে ইসলাম এমন একটা রাজনৈতিক দল, দেখেন যখন এই গাজী নজরুল ইসলাম এমপি মেয়েটাকে নিয়ে ধরা পড়ল, তখন কিন্তু সে হোটেলে বলতে পারতো যে এটা আমার ওয়াইফ। সে কিন্তু বলছে যে আমি ভুল করেছি। যারা তাকে ধরেছে তারা প্রশ্ন করেছে যে আপনি কি মেয়ে নিয়ে এসে ভুল করছেন? সে বলছে আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। ওনার বয়স হলো 70 বছর, আর যে মেয়েটাকে নিয়ে দেওয়া হয়েছে সে মেয়েটার বয়স হলো 13 থেকে 14 বছর হবে। আচ্ছা, তো পরবর্তীতে দেখেন, জামায়াতে ইসলামের যারা সংসার করে, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়, যেমন ধরেন যদি এখানে একজন ভদ্রলোকের স্ত্রী হইতো, না আমার স্ত্রী হইতো, আমি তো মনে করি যে তাকে আপনি কোনো প্রকার ভয় ভীতি দেখিয়েও এই কথা স্বীকারোক্তি নিতে পারতেন না যে উনি ওনার দ্বিতীয় স্ত্রী নিয়ে গেছে। যদি আমার স্ত্রী হইতো বা সমাজে একজন সভ্য মানুষের স্ত্রী হইতো, এই ঘটনা দেখার পরে সে কখনোই বলবে না যে ওটা দ্বিতীয় স্ত্রী নিয়ে গেছে, তার কারণ এটা তো দ্বিতীয় স্ত্রী না। কিন্তু এটাই হলো জামাত। জামায়াতের পুরা পরিবার তারা করাপ্টেড থাকে, তারা যে কোনো সময় যে কোনো 24 ঘন্টা তারা অপরাধের ভিতরেই থাকে। তাদের পরিবারের একজন সদস্য এই ধরনের একটা জঘন্য অপরাধ করলে তখন কাকে কি বলতে হবে সত্যের ধার ধারে না তারা। আপনি দেখেছেন যে মামুনুল হক যখন ধরা পড়ল, তখন মামুনুল হকের স্ত্রীকে শিখিয়ে দেওয়া হচ্ছে। মামুনুল হক নিজেই ফোন করে বলছে তুমি একটা কিছু বইল, আমার সাথে শহীদুল হক ভাইয়ের বউ ছিল, তো তুমি এরকম একটা কিছু বইল। আর এখানে একজন এমপি, দেখেন তার স্ত্রী, সে এমপি সাহেব কিন্তু বলতেছে সে অপরাধ করতে ভুল করছে, কিন্তু একমাত্র দল জামায়াতে ইসলাম ছাড়া দেশের মানুষকে তারা কি পাগল, না দেশের মানুষকে তারা পাগল মনে করে? আমি এটা বুঝতে পারি না যে কিভাবে ওনারা এই ধরনের একটা জেনা করিয়া একটা 70 বছরের বৃদ্ধ এমপি সৎলোক একজন 13-14 বছর তরুণীকে নিয়ে হোটেলে ধরা পড়ার পরে ওই বেয়াদবটা তো উচিত ছিল গলায় দড়ি দিয়ে মারা দেওয়া, পদত্যাগ করা, না হলে আত্মগোপনে চলে যাওয়া। আচ্ছা, তাহলে আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলি আপনাদেরকে, শুনেন। ব্যাকগ্রাউন্ড হলো এই হলো জামাত। 1971 সালে 3 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছিল বাংলাদেশে পাকিস্তানিদের হাতে। এটা কিন্তু হিসাবের কথা, 3 লক্ষ। আর জামায়াতে ইসলামের প্রায় প্রত্যেকের স্ত্রী কন্যাদের স্বেচ্ছায় তুলে দিয়েছিল পাকিস্তান আর্মিদের হাতে। আমার জানা অসংখ্য আছে। এতে আমার ধারণা হয়েছে যে পাকিস্তানিদের মন পাওয়ার জন্য, যেমন অনেক ক্ষেত্রে হয়েছে যে মেয়ে খুঁজে পায় নাই, তখন সেই পাকিস্তানি সেনা নায়ক বলছে তোর মেয়ে কই, তোর বউ কই, নিয়ে আয়। তারা কিন্তু নিয়ে দিয়েছে। এরকম ঘটনা তো অহরহ আছে। কিন্তু আপনি একটু গভীরে গেলে দেখবেন যে পাকিস্তানি সেনাবাহিনীর মন পাওয়ার জন্য এই প্রত্যেক জামাতি তাদের মা বোন মেয়ে এই পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে এরা। সেখান থেকেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বলতেছি, সেখান থেকেও কিন্তু একটা বিশাল গোষ্ঠীর জন্ম হয়েছে বাংলাদেশে। ওইটাকে তারা তো ধর্ষণ বলে না, স্বেচ্ছায় দিয়েছে, আমরা বলি ধর্ষণ। এই জামাতি এই প্রজন্ম
বা এই জামাতি যাদেরকে দেখছেন, এদের কাছে ধর্ষণটা কিন্তু কোনো ব্যাপার না, এই একটা কারণেই যে যারা নিজে বসে থেকে যাদের মেয়েকে, বউকে, মাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এরা তো সেই জামাত। সেই 1971 সাল থেকে, যেমন এই যে ব্যারিস্টার শাহদিয়া, ব্যারিস্টার ফুয়াদ, এদের জন্ম হয়েছে কিভাবে? এদের জন্ম তো হয়েছে পাকিস্তানিদের আর মায়েদের ধর্ষণের কারণে এদের জন্ম হয়েছে, এক। আর নাম্বার দুই, ভাই এই যে জামাত কিন্তু একটা আলাদা গোত্র, একটা জাতি, যে যারা এদেশের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতাকামীদের মা বোনকে ধর্ষণ করার সুযোগ করে দিয়েছে, তেমনি নিজেদের মা বোনকে ধর্ষণ করাইছে পাকিস্তানিদের দিয়ে। তারা এখনো যদি ধর্ষণ করাইতে পারে তাহলে তারা খুশি। এই কথাটা কেন বললাম শুনেন। যে কোনো রাজনৈতিক দলে একজন নেতা অপরাধ করতেই পারে। একজন লোক নেতা অপরাধ করলে বাকি সবাই কিন্তু দেখবেন হক কথা বলবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বামপন্থী, হোক সে বিএনপি, বাকি সবাই কি বলবে? যে উনি কাজটা অন্যায় করেছেন। উনি এই এমপিটাই যদি অন্য দলের হতো তাহলে তার পক্ষে কিন্তু কেউ দাঁড়াইতো না। এরকম নজির তো আছে, একজনও দাঁড়াইতো না, সবাই এক বাক্যে বলতো দেশের মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে যে কাজটা ভুল করেছেন। কিন্তু এটা তো জামাত, যেহেতু জামাত সারা বিশ্বের মানুষ আপনারা দেখতেছেন অনলাইন মিডিয়ার কল্যাণে, জামায়াতের এমপি কাজী নজরুল ইসলাম 70 বছর বয়স, 13-14 বছর একজন নারীকে নিয়ে হোটেলে ধরা পড়ার পরে সে বলতেছে আমি অপরাধ করছি, আমি ভুল করেছি। এখানেই হলো পার্থক্য। এখন যত জামায়াতি আছে বাংলাদেশে তারা প্রত্যেকেই বলবে, কি বলবে? বলবে এটা দ্বিতীয় বউ, দরকার হলে তারা কাবিননামা বানিয়ে নিবে। কাবিননামা না থাকলে বলবে যে বিয়ে, কাবিন ছাড়া বিয়ে করা ইসলামে অনুমোদিত আছে। এরা এত জঘন্য, আপনি ফেসবুকে ঢুকে দেখেন জামাতের যারা নারী কর্মী আছে তারা সবাই বলছে স্যার আপনারা এগিয়ে, স্যার আপনি এগিয়ে যান। বরঞ্চ যারা এই ভিডিও ভাইরাল করেছে, যারা আমরা কথা বলতেছি, যারা ফেসবুকে কথা বলতেছে, তাদেরকে বলতেছে যে ওরা হলো জারদ, ওদের জন্ম হলো পতিতালয়ে। নজরুল ইসলাম স্যার আপনি সাচ্চা ইমানদার লোক, আপনি জিহাদে রত আছেন, আপনি 70 বছরের বৃদ্ধ 13 বছরের এক নারীকে নিয়ে হোটেলে জিহাদরত অবস্থায় আছেন, আপনি এগিয়ে যান। তাহলে এই যে জামাতের নারীগুলা, এরা কি বলতে চাইতেছে? তারাও এটা বলতে চাইতেছে, তাদের মনোভাবটা এরকম যে আপনি আমাকে বাদ দিয়ে ওই নারীটাকে নিয়ে গেলেন কেন স্যার? আমি তো ছিলাম। এদের লজ্জা, শরম, ইমান, ইসলাম কোনোটাই নাই। সতলোক আপনি একটা বলতেছেন, আপনি দেখেন তো গত 1 মাসে, আর টাইম বাড়াই দিই 2 মাসে, কতজন জামায়াত নেতা অন্য মহিলার ঘরে, প্রবাসী ঘরে খাটের নিচে ধরা পড়ছে, বলাৎকার করতে গিয়ে ধরা পড়ছে, ত্রাণ চুরি করতে ধরা পড়ছে। আপনি যদি বাংলাদেশে চোর ধরতে চান, মিথ্যুক ধরতে চান, নির্লজ্জ বেহায়া ধরতে চান, ধর্ষক ধরতে চান, আপনি তো জামাতকে ধরলেই তো পারেন, আপনার তো বাছাই করা লাগবে না। জামায়াতের মতো নির্লজ্জ বেহায়া কোন জাতি আছে? ওরা যদি ভালো মানুষ হইতো, আমার কথা ক্লিয়ার, আমার ভাই যদি এই অপকর্ম করে ধরা পড়ে, আমি বলবো কাজটা ভালো করে নাই। যদি ক্ষমতা থাকে সে ভাইকে বাসার থেকে বের করে দিব বা তার বিচার করবো। বা যদি কারো সন্তান করে, আত্মীয় স্বজন করে, এটাই কিন্তু এই সমাজে হয়। একমাত্র জামাতে হবে না। জামাত ধর্ষণ করুক, বলাৎকার করুক, রেপ করুক, যত জামাতি আছে সব ঝাঁপিয়ে পড়বে এবং
সেই মিথ্যাকে সত্য বানানোর জন্যে তারা কোরআন শপথ করবে। মামুনুল হক কোরআন শপথ করে নাই, তাইলে আপনি এদেরকে মুসলমান বলেন কিভাবে? আপনি একটা মেয়ে নিয়ে ধরা পড়লেন, সারা বিশ্বের চোখ দেখলো, তারপরে আপনি কোরআন শপথ করতেছেন যে এটা আমার দ্বিতীয় বউ। এই যে ইনি কিন্তু অলরেডি বলে ফেলছে, বানাই ফেলছে যে এটা দ্বিতীয় বউ। তো দ্বিতীয় বউ হলে তো ওনার দ্বিতীয় বউ হইলে ওনাকে ধরবে কেন? উনি তো তখনই বলতে পারতো যে এটা আমার দ্বিতীয় স্ত্রী। উনি একজন এমপি, উনি থানায় ফোন করতে পারতো, ওনার ড্রাইভার আছে, উনি তো ওখানেই প্রোটেক্ট দিতে পারতো। কিন্তু উনি তো ওখানে ক্ষমা চাইছে যে আমি ভুল করছি, অপরাধ করছি। সেই জিনিসটাকে এরা দ্বিতীয় বউ বানিয়েই ছাড়বে। আচ্ছা, ওই যে হিটলারের গোয়েবলসে গল্প আপনারাও জানেন, আমরাও জানি। হিটলার একজন মন্ত্রী নিয়োগ দিয়েছিল যে একটা মিথ্যা কথা, তোমার কাজ হলে একটা মিথ্যা কথাকে তুমি প্রতিদিন বলতেই থাকবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে বলতে এক সময় জনগণ বিশ্বাস করবে। এরা হলো গোয়েবলস। এরা দেখেন, এই যে মামুনুল হক সেই ধরা পড়ার পর থেকে কোরআন শপথ করে আজ পর্যন্ত একটা প্রমাণিত জিনিস তাকে বা তার উম্মত যারা আছে তাদেরকে কিন্তু স্বীকার করাইতে পারেন নাই। তারা কিন্তু এখনো বলে দিতেছে যে এটা মামুনুল হকের দ্বিতীয় বউ ছিল। আবার এই যে দেখেন জামাতি কত বড় নির্লজ্জ হলে ওর তো গলায় দড়িতে মরে যাওয়া উচিত। সে যদি সৎলোক হইতো, সে যদি একজন মানুষ হইতো এই সমাজে, যে লোকটা 13 বছরের একজন মেয়েকে নিয়ে একজন এমপি হোটেলে ধরা পড়ছে, তারপরে সে আর বেঁচে থাকে কিভাবে? তার তো মৃত্যু হয়ে গেছে অলরেডি। কিন্তু না, জামাতিরা মরে না, ওরা মরবে না। ওরা 71 সালে যেভাবে খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন করছে, তারা এখনো করছে। তারা 5ই আগস্টের পরেও করেছে, আগেও করেছে, তারা এখনো করতেছে, তারা কিয়ামত পর্যন্ত করবে। এদের রক্তের ধারা। সামাদ ভাই, একজন লিখছে এটা ভারত করাইছে, হ্যাঁ, বা এটা আপনার রয় কি করাইলো কিনা, হ্যাঁ, এই প্রশ্নগুলো হয়তো চলে আসতে পারে। না, জামাতিদেরকে তো জামাতিরা নিজে কিছুই করে না। এই একটা শিশুকে 3 বার বলাৎকার করে ধরা পড়ছে জামাত, সেটাও তো ফেসবুকে দেখলাম আজকে। সে বলছে শয়তানে করেছে, জামাত নিজে কিছু করে না। তাকে শয়তানে করায়, আমেরিকা করায়, এমনকি আপনার নামও দিতে পারে বা আমার নামও দিতে পারে যে উনি করাইছে আমাকে। তো করে তো তারা। এটা হলো তাদের ওই জন্মের সময় যে ত্রুটি। 1971 সালে তারা দেখবেন যা যা করছে, তারা কিন্তু এখন তা করছে। আর বাংলাদেশের হক্কানি আলেম ওলামা যারা আছে, আমি বুঝতাম না ব্যাপারটা, এখন বুঝি। ওনারা কিন্তু ইনাদেরকে মুসলমান হিসেবে স্বীকার করেন না। জামাত ইসলাম, জামাত প্লাস হেফাজত, এদেরকে মুসলমান হিসেবে স্বীকার করেন না এই একটা কারণেই। আপনি দেখেন যে এই একটা ঘটনা দিয়ে আপনি প্রমাণ করেন, আর একটা দিয়ে প্রমাণ করবেন, এরকম অসংখ্য ঘটনা ফেসবুকে আমি আপনাকে দিতে পারি, চাইতে পারেন, যে এই জামায়াতের নেতাদের চুল কাটে দেওয়া হয়েছে, দাড়ি কেটে দেওয়া হয়েছে, গলায় জুতার মালা দেওয়া হয়েছে। ওই প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পাওয়া গেল ওই বরিশালে ওই চাল আত্মসাৎ, এই চুরি, এই শিশু বলাৎকার। আপনার কুমিল্লায় আমাদের মানিক ভাই কুমিল্লাতে মানে ছাত্র শিবিরের নেতা, কেন্দ্রীয় নেতা, একটা মেয়ের সাথে প্রেম করে উনি মানে পালিয়েছিলেন এবং জামাত সহ শিবির সহ বলছে উনি গুম হয়ে গেছেন, 3 দিন পরে খুঁজে পাওয়া গেছে। এইরকম একটা ঘটনা তো। কিন্তু এখন যেহেতু তারা একটু ক্ষমতায় আছে, বিরোধী দলে আছে, এখন তারা এই জিনিসটা খুব জোরে সোরে অহরহ করতেছে। ওনারা 71 সালে যা করছিল এখনো কিন্তু একটু সময় নিচ্ছি। এখন দর্শক আছেন ভাই, ঘটনা 2023 সালে 10 এপ্রিলের ঘটনা, কালবেলা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, আপনি একটু প্রথম আলোতে ঢুকেন, অনলাইনে প্রথম আলোতে অনলাইনে তারা জামাত ইসলামী বলছে এই বিষয়ে তারা তদন্ত করতেছে, তদন্ত করে সিদ্ধান্ত নেবে। আর এই যে গাজী নজরুল ইসলাম, উনার একটা ফেসবুক স্ট্যাটাস প্রথম আলোতে দিয়েছে, তিনি বলেছেন এটা 21শে জুলাইয়ের ঘটনা, সে আমার স্ত্রী ছিল, উনি ফেসবুকে লিখছেন। এটা প্রথম আলোতে 2টা নিউজ আছে, এই 2টা নিউজ দেখেন।
ওই যে আপনি বলছেন কালবেলা, ভাই বাংলাদেশে সব বেলা এখন কিনে নেওয়া যায়। হ্যাঁ, এই প্রথম আলোতে কি লিখছে এটা দেখেন একটু। জি, সমাধান শেষ করেন, তারপরে যাবো মানে গেছে। হ্যাঁ, তো এখন এদের সম্পর্কে কি বলবেন ভাই? বলার কিছু আছে? হ্যাঁ, যে এই যে দেখেন জেহাদ শুরু করেছে তারা, তাদের নারীগুলা কত খারাপ আপনি প্রমাণ পান নাই 5ই আগস্টের পরে? কি ভাষায় স্লোগান দিত? শিবিরের প্রত্যেকটা কর্মী হলো বেশ্যা, অস্ত্র। ওদের বেশ্যাগিরি ধরতে গেলে, ওটার বিরুদ্ধে বলতে গেলে, এই যে বট বাহিনী কারা, এরা, এদের ভাষাটা দেখছেন? এদের ভাষাটা কি? এখন এই নজরুল ইসলাম ধরা পড়ছে, এদের বিরুদ্ধে যে বলবেন তাকে এই বট বাহিনী গালি দিতেছে। আজকে দেখছি আমি ফেসবুকে, বলছেন নজরুল স্যার এগিয়ে চলেন, ফেরেস্তার মতো মানুষ। তাহলে আপনি এক ঝাঁক যারা মোতাবিবাহ করে, অনৈতিক কাম করে, ইসলামের নামে যে শিবিরের যে নারী সংস্থা আছে, ইসলামিক নারী সংস্থা আছে, এরা প্রত্যেকেই হলো বেশ্যা। কিন্তু তাদের দৃষ্টিতে তারা ফেরেস্তা, কারণ তারা 2 ঘন্টার জন্য মোতাবিবাহ করে। কিন্তু যে এই যে একটা অপরাধ করলো, এটা একটা ছোটখাটো বিষয় না। যেহেতু সৎ লোকের শাসন তারা কায়েম করার জন্য লড়াই করতেছে, তারা বলতে চায় যে একমাত্র তারা ছাড়া সৎ লোক আর নাই। তো এইগুলো বইলে কি করবেন? এতে তো দেখছেন নির্বাচনের আগে দেখছেন তারা বেহেস্ত বিক্রি করে, তারা বেহেস্ত বিক্রি করে। আবার যেখানে হিন্দু ভোট আছে সেখানে যে পূজাও করে। তাহলে এরা শিশু বলাৎকার করেও ধরা পড়ে, আবার প্রবাসী নারীর ঘরে যেও ধরা পড়ে, আবার এখন দেখতেছেন যে এমপি নারী নিয়েও ধরা পড়ছে। কিন্তু ধরা পড়াটা আমি বড় কিছু মনে করি না। আবার মনে করি এই কারণেই, যেহেতু তারা ফেরেস্তা ঘোষণা করে নিজেকে নিজে যে তারা হলো সৎ লোক, তারা ধরা পড়বে। আর একটা দুইটা না, অহরহ আগারে পাগারে ধরা পড়তেছে, তারা সমানে ধরা পড়তে অনেক কাজ। তো সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো কি, আমি এখন আপনাকে সিদ্ধান্ত দিতে পারি। আমি যদি বলি যে ইসলামী ছাত্র শিবিরের নারী সংস্থা যারা করে এরা সব হলো বেশ, 1 নাম্বার 2 যারা জামাত ইসলাম করে এরা প্রত্যেকটা ফ্যামিলি করাপ্টেড এবং বেস্টা, এরা প্রত্যেক ধারে কাটছে নাই। বলবেন যে কেন? সামাদ ভাই, আমরা কেনটা আবার আবার এসে শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাবো মানিক ভাইয়ের কাছে শুনি। মানিক, যিনি আওয়ামী লীগ নেতা, শিক্ষক, কবি, সাহিত্যিক এবং পেশাজীবী সমন্বয়ের যুগ্ম মহাসচিব। মানিক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। মানিক ভাই, এই যে আপনার একের পর এক ঘটনা আমরা গত মানে বলবো যে ডক্টর ইউনূসের সরকার আমলে শুরু হয়েছে, বিশেষ করে নারী ধর্ষণ, শিশু নির্যাতন, নিপীড়ন, এই তো চলছে। এই কাজগুলায় কি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি আওয়ামী লীগের জনপ্রিয়তা কি বেড়ে যাচ্ছে না? বা শেখ হাসিনা ফিরে আসার দরকার বাংলাদেশে, এটা মানুষ এখন বলছে। আমাদেরকে অনেকেই লিখছেন শেখ হাসিনার প্রয়োজন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? ধন্যবাদ। প্রবাস দর্পণের জনপ্রিয় সম্পাদক উপস্থাপক রূপচাঁদ দাস রূপকদা, দেশ বিদেশে যারা প্রবাস দর্পণের শ্রোতা, অগণিত শ্রোতা দর্শক, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে যুক্ত আছেন আমাদের বিশিষ্ট রাজনৈতিক নেতা ডক্টর সামাদ ভাই। ওনার খুব তথ্যপূর্ণ বক্তব্য আমরা শুনলাম, আলোচনা অত্যন্ত খুব ভালো আলোচনাগুলো, নিশ্চয়ই দর্শকরা এটার বিচার করবে। আপনি যে কথাগুলো বললেন, আসলে আমি আমার দর্শকদের একটা উদ্ধৃতি আমি শুরু করতে চাই। আজকে আমি দেখলাম আমাদের মার্জিয়া মমতাজ, জামাতের মহিলা এমপি, সে একটা কথা বলেছে, মানুষ বৃদ্ধ বয়সী শিশুসুলভ হয়ে যায়। আপনারা একটা শিশুসুলভ প্রেম কি নারী কেলেঙ্কারি কেন বলছেন? উনি জামাতের এমপি এই জন্য? ওই যেই ভাইটা প্রশ্ন করলো এটা কি 23 তারিখ কি না 24 তারিখ না 25 তারিখ, এটা কিন্তু আজকে ইত্তেফাকি মার্জিয়া বলেছে। তো ঘটনাটা নিশ্চয়ই রিসেন্ট, এই কয়েকদিনের ঘটনা। আর আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, আপনি যেটা দেখালেন আপনাদের, এটা একটা ভিডিও কিন্তু আরো কয়েকটা ভিডিও আছে, মানে ভিন্ন ভিন্ন ভাবে ভিডিওগুলো আছে। ওই ভিডিওগুলো আরো খুব ন্যাক্কারজনক। ওইটা যদি আমরা দেখি, সাধারণত এটা আমাদের দেশের একটা প্রতিক্রিয়া। আপনারা নারী বলছেন, সামাদ ভাই একে নারী বলছেন। নারীর একটা সংজ্ঞা আছে, শিশুর একটা সংজ্ঞা আছে।
আমি এটা কি শিশু বলি? এটা তো শিশু। 13-14 বছর তো নারী হইতে পারে না। আপনি দেখেন বাচ্চাটা হয়তো মেট্রিক পরীক্ষা দিছে হয়তো বা এরকম। আপনি দেখেন মেট্রিক পরীক্ষা আমাদের দেশে কত দেয়? 14-15 বছরে মেট্রিক পরীক্ষাটা হয়। তাহলে এটা না শিশু? শিশুকে ধর্ষণ বলেন, শিশুকে বলাৎকার বলেন, শিশুকে নির্যাতনের দায়ে তো এমপি সাহেব কেন? এমপি সাহেব হইলেই যে তার জন্য তুলসী পাতা বাংলাদেশে একটা আইন আছে। বাংলাদেশে একটা সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী এমপি সাহেব তো এই শিশুটাকে বিয়ে করতেও পারেন না। আর যদি বিয়ে করেও থাকেন, উনি তো 2 দিন আগে কি বললেন? উনি ওই এক বললেন এআই দিয়ে করা। উনি নিজেই বলেছেন, এআই দিয়ে এটা করা, এটা বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে করেছে উনি বলেছেন। উনি নিজেই বলেছেন, এটা আমরা দেখেছি। ঠিক পরক্ষণেই উনি করলেন একটা কাবিন দেখালেন, রেজিস্ট্রি করে ও দেখালেন। তারপরে একটা অভিযোগ দেখালেন। উনার ড্রাইভার এই কাজগুলোর সাথে জড়িত। ড্রাইভার বের হয়ে গেছে। ড্রাইভার আবার ৫-৭ জন লোক নিয়ে আসছে। এই যে ব্যাপারটা আমি এত বিষয়টা এত হেলাফেলা কেন? উনি তো একজন সংসদ সদস্য। উনি তো আইন প্রণয়ন করেন। একজন আইন প্রণেতার দ্বারা একজন মানুষ, একটা শিশু দোষিত হবে। একটা শিশু কি তার কি অভাব ছিল? বাংলাদেশে কি নারীর কোনো অভাব ছিল? মহিলা এমপিও তো আছে। উনি যদি মনে করেন উনার বয়স ৭০ বছর, উনার নাতনির চেয়েও ছোট হবে মেয়েটা। যদি উনার পাশাপাশি দাঁড় করান দেখবেন যে এটা মানুষ মনে করবে, সম্ভবত করে স্ট্রাকচার দেখলেও মনে করবে এটা নাতনি বা নানার বয়সী। উনার বয়স ৭০, মেয়েটার বয়স হলো 13 বা 14 বা 15 যদি ধরি। আপনি দেখেন এই মেয়েটাকে তো শেষ করে দিল। এই মেয়েটার যে যৌবনটা আমি ধরে নিলাম যদি সত্যিই ঘটনাটা ঘটে থাকে, এইটাও তো অবৈধ হয়েছে। আপনি দেখেন আজকের মেয়েটার জীবন হয়তো তার বাবা-মা স্টেটমেন্ট দিচ্ছে, জোর করে স্টেটমেন্ট দেওয়াচ্ছে। কারণ এটাই স্বাভাবিক। আপনি কি মনে করছেন এখন তারা যা বলবে তাই তো হয়? একজন এমপি যদি বলে সূর্যটা পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে উঠছে, এটাই সত্যি। একটা পাতাও নড়ে না এমপির ইয়ে ছাড়া। আর এখন তো তারা হইলেন, তারা তো এখন সমসাময়িক। আমার বাংলাদেশ তো হুরপুরিদের দেশ হয়ে গেছে, সারা বাংলাদেশ। ওরা বলছে না বেহেশত মানুষ পুরুষরা মারা গেলে একজন ৭০ জন হুরপুরি পাবে। তো মহিলারা কি পাবে আমি এখনো জানি না, এটা কেউ বলতে পারে নাই। কিন্তু এখন তো সারা বাংলাদেশ একটা হুরপুরির দেশ। উনি আইন প্রণেতা হিসেবে যে কাজটা করেছেন, এটা উনি কখনোই এটা করতে পারেন। এটা মারাত্মক একটা অপরাধ করেছেন। এই অপরাধের দায়ে বাংলাদেশ দণ্ডবিধি অপরাধের দায়ে আইনে উনি দোষী সাব্যস্ত হবেন। উনার দোষী সাব্যস্ত করার বিধান কিন্তু আছে। তারপরে আইনজ্ঞরা এই কথাগুলো বলবেন। আর উনাদের এই ঘটনাগুলো তো আজকে নতুন না। আমরা একটু কিছুদিন আগে, আপনার কয়েক বছর আগে মামুন হকের ঘটনা, সোনারগাঁতে 501 নাম্বার স্টুডিও 501 নাম্বার রুমে উনাকে করা হয়েছে। তারপরে উনি ফোন করে বলেছে তার বউকে, তুমি বলে দিও আমি শহীদুল ভাই বউ আমার সাথে আছে, তো যেন পরবর্তীতে তার বউ বা বিভিন্ন পরিবার, এটা স্বাভাবিক। দেখেন আমাদের পরিবার গণ্ডন, এমন একটা ঘটনা ঘটলে পরিবারে বিচ্ছিন্ন হয়ে যায়, ছেলে মেয়ে অনেক কিছু আছে, অনেক ভাবনা চিন্তা করে উনি পরে বলছে তার বউ। আসলে কিন্তু শহীদুল হক, যিনি শহীদুল, তিনিও তো অস্বীকার করে বলছেন, শহীদুলের ছেলেও বলছে যে মামুনুল হকের কাছে আমার মা বিয়ে বসে নাই বা আমার বাবা না, এটা ষড়যন্ত্রমূলক ভাবে বা যে কোনো ভাবে জোর করে জবরদস্তি করে তারা করা হয়েছে। আপনি দেখেন মামুনুল হক যখন করলো, আপনি দেখেন শাপলা চত্বরের ঘটনা বা উত্তাল বাংলাদেশ, এই উত্তাল ঘটনার পর মতি দিয়ে সে কিন্তু ওখানে গিয়েছে। তারপরে দেন আবু তোহা আদনান, মাওলানা আবু তোহা আদনান, খুব ভালো স্কলার, ভালো বলে। তার ওয়াইফ যখন সে গুম হয়ে গেল, তাকে পাওয়া যায় না, পরে কিন্তু তারে পাওয়া গেল। পরবর্তীতে পাওয়া গেল কোথায়? দেখা গেলো তার দ্বিতীয় স্ত্রী ওই মহিলার বাসায় পাওয়া গেল। পরে তাকে আবার তাকে আনা হলো। এগুলোর প্রতিনিয়ত ঘটনা। আসলে এটা নতুন। আমাদের দেশে এই যে 5 তারিখের পরে একটা মহোৎসব বলা যায়, একটা অরণ্য, একটা সন্ত্রাসীদের, দুর্বৃত্তদের, যারা অপরাধীদের একটা অভয়ারণ্য আমাদের দেশ এখন হয়ে গেছে। কারণ আমার প্রশ্ন হলো, যদি এই ঘটনাটা তো 5 তারিখের পরে অনেকগুলো ঘটনা ঘটছে, একটা ঘটনা যদি সুষ্ঠু বিচার হতো, তদন্ত হতো, বা একটা আইন কি তাদের ওই জায়গায়, আইন কি তাকে হেল্প করেছে? ওই আইন কি তার পাশে যেয়ে দাঁড়িয়ে যান। আর মেয়েটার বাবা হলো অসহায়। মেয়ের বাবা, আপনি দেখছেন মেয়ের বাবা বেশি একটা, মেয়ের বাবাটাও তো দেখছেন বোধ হয় ওনার ছেলের বয়সী হবে মেয়ের বাবাটা, অত কম বয়সে বিয়ে করেছে। আমাদের গ্রামে তো এরকমই হয়। মেয়েটা তো একবারে অপুষ্টিতে ভুগতেছে, বোঝাই যায় যে তার বয়সটা কত। তাকে আপনারা তাকে তো আপনার ইয়ে বলা যায় না, তাকে তো শিশু বলবেন আপনারা, তাকে তো মহিলা বলার কোনো সুযোগ নাই। তো এই যে মহিলা হত্যা, মহিলা আজ যে দেখেন আমাদের দেশে আপনার এটা যদি মানিক ভাই একটু বলে নেই, যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে হতো, ইউরোপ, আমেরিকা, ইভেন কি যুক্তরাজ্য, সব ওয়েস্টার্ন কান্ট্রি হলে এতক্ষণে এই লোকটাকে জেলে যেতে হতো। আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে বিশেষ করে যে 18 বছরের কোনো মেয়েকে যদি আপনার তার থেকে 5 থেকে 7-8 বছরের কোনো পুরুষ, হ্যাঁ, তার স্বইচ্ছায় যদি কোনো ধরনের আপনার কোনো কিছু করে থাকে, সাথে তার অ্যারেস্ট হয়ে যায়। সাথে মানে 5 থেকে 7-8 বছরের উপরে হলে বয়স হবে। আর এই লোকটা বয়স 70 বললেন সামাদ ভাই, যে 70 হয়ে থাকে, আইন। এতক্ষণে জেলে থাকার কথা। এখন আপনি দেখেন আমাদের 300 সংসদ সদস্য আছে, 50 জন সংসদ সদস্য মহিলা আছে। তারা আইন আমাদেরকে নিরাপত্তা দিবে কে? তারা দিবে। আইন প্রণয়নকারী সংস্থা দিবে। তারা আজকে আমাদের শিশুরা নিরাপদ, তাদের কাছে নিরাপদ না। সারা বাংলাদেশের শিশুরা তাদের কাছে নিরাপদ না। তা আমরা কোথায় যাচ্ছি? কোন দেশে যাচ্ছি? এর প্রশ্ন আপনি আরেকটা করছেন, শেখ হাসিনা আসবে কিনা?
আপনি এই যে অচল অচল অবস্থা, এই যে বর্বরতা, এই যে আমাদের প্রতিটা মুহূর্তে আমরা যেমন অস্বস্তিতে আছি, আজকে যদি শেখ হাসিনার প্রয়োজনটা মানুষ কখন বোধ করে, আপনার প্রয়োজনটা কখন বোধ করবে? আপনার এত কর্মকাণ্ড পরিবারকে দিয়েছেন, আপনার ছোট ভাইটা কিন্তু এত সার্ভিস দেয় নাই। তখন মনে করে যে রূপকদা যদি থাকতেন, হয়তো সে যদি আসতো, সে যদি থাকতো, তাহলে আমার পরিবার আজকে এই ধস নামতে পারে না, আমার পরিবারটা সুন্দরভাবে গোছানোই থাকতো। আজকে বাংলাদেশ একটা পরিবার, এই পরিবারটা এত সুন্দরভাবে গোছানোই ছিল। হঠাৎ করে এসে কিছু মানুষ এসে আজকে ভুল বুঝিয়ে আপনার জুলাই যোদ্ধার নামে, কোঠার নামে, এই যে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যেই জায়গাটা আবার নিয়ে গেছে, এই জায়গাটা মানুষও তো এখন বলবে। আজকে মানুষ তো অস্থির, মানুষ আস্তে আস্তে স্বস্তি, মানুষ স্বস্তি চায়। মানুষ আপনার বলা শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম। এটা বলার জন্য, এই বলার অর্থ মানে কি? তাইলে আপনাকে চাওয়া, শেখ হাসিনাকে চাওয়া। আজকে শেখ হাসিনা আপনার প্রয়োজনটা মানুষ আরো দিন দিন অনুভূত হচ্ছে। আজকে দেখেন তো, এই যে শিশু বলাৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে, একটার কি বিচার হচ্ছে? একটার বিচার হচ্ছে? তারা মনে করছে ফিসা, তারা হাদিসের জায়গাটা তারা হাদিসকে তারা নিজের মতো করে ব্যাখ্যা দিবে। জামাত ইসলাম তো ইসলাম না, জামাত ইসলামের কাছে তো ইসলাম নাই। ইসলাম থাকলে এই যে হতো না। ওনারা নির্বাচনের আগে কি করছেন? নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছে। ওরা বলেছে যে জামাত ইসলাম যেন দাঁড়িপাল্লায় ভোট দেয়। করার পরে মানে যদি ওই পরজন্মে যায়, তাইলে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, প্রশ্ন করে গর্ব করে বলতে পারবে, অন্য কিছু করি না করি, আল্লাহ দাঁড়িপাল্লায় তো আমি একটা ভোট দিয়ে আসছি, তাহলে তুমি আমাকে বেহেশত দিয়ে দাও। এইসব নেতারা, এই যে আপনার এই কয়েকজনের নাম বললেন, আমি নামগুলো নিতে চাই না, এটা ভয়ঙ্কর। আমাদের দেশে আপনারা অনেকে ব্যারিস্টার বলেন, তারা এই 2-3টা মানুষের নাম আমি বলতে চাই না, তারা মুখ দিয়ে অনর্বল হতো। ভাষা যা বাইর হয়, এই ভাষা আমি বলতে পারবো না। আমি যে একজন শিক্ষক, এই ভাষাটা আমি বলতে পারবো না। আমি কোনো ছাত্রছাত্রীকে এই ভাষায় শিক্ষা দিতে পারবো না। তারা প্রতিনিয়ত বলছে। ইভেন মানে আমাদের কত দুর্ভাগ্য দেখেন, যে এই ছেলেটা ব্যারিস্টার হলো, লন্ডনে যে বাংলাদেশে পড়াশোনা করে, সে বলছে যে আমার কোনো শিক্ষক, আমার জীবনে কোনো শিক্ষকের অবদান নাই, আমি তাকে কোনো শিক্ষককে আমি শ্রদ্ধা করতে পারি না। একজন ব্যারিস্টার বলতেছে, আমরা তাদেরকে ব্যারিস্টার বলি। এই জন্য তার জীবনে একজন শিক্ষক তার জীবনে কোনো ভূমিকা রাখতে পারে না, তাহলে তাহলে তার জীবনটা কিভাবে চললো? সে ওই যে ওনারা বললেন যে 71-এর মুক্তিযুদ্ধের সময় যাদের নারীরা ধর্ষিত হয়েছে, ওই ধর্ষিত কোনো সন্তান বা ওইরকম বীরাঙ্গনাদের কোনো সন্তান কিনা, বা এরকম প্রশ্ন কিন্তু যাচ্ছে। কেন যাচ্ছে? যাচ্ছে আপনার আচরণে। আপনার আচরণ যদি ভালো হয়, মানুষ কিন্তু কোনো প্রশ্ন করে না। আপনার আচরণ যদি খারাপ, প্রশ্ন করে, এই বাটা তোর বাড়ি কোথায়, কোন মহল্লায় বাড়ি, কোন গড়ে জন্মাইছো তুমি? তো বলে যে ভালো পরিবারের যদি ভালো বাবাটা হয়, তো বাবাটা তো অনেক ভালো, তুই এত যারও সন্তান হয়েছিস কেন, তুই তো খারাপ হয়েছিস কেন? সরি, আমার এই শব্দটা আমি বললাম। তো এই মানুষ এই কথা বলে। আবার যদি ভালো করের, যদি খারাপ করের হয়, বলে বুঝছি তো, বাবাই তো এরকম, মাটা তো এরকম, তো তুই এসে ভালো হবি কিভাবে? এটা আমাদের গ্রামে বা প্রবাদ আছে। আজকে যে সমাজগুলা, আমরা যত কথাই বলেন, এই ঘটনাগুলো ঘটেছে, তারা দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী, এটা স্ত্রী তাদের কাছে কোনো ব্যাপার না। এটা আলোচনা আমরা করছি, এটা তাদের মতো করে তারা করবে। আজকে একজন সংসদ সদস্য, এমপি মার্জিয়া মমতাজ, অনেকে প্রশ্ন করছে যে খাটের রানীদের কাছ থেকে এর থেকে ভালো কথা আশা করা যায় না। মার্জিয়া মমতাজ যখন বললেন, আপনার সে যখন স্ট্যাটাসটা দিলেন, তখন কমেন্টস গুলো আমি দেখলাম 2-1টা। আরেকজন বলছেন, আপনার মেয়ের সাথে এমন শিশুসুলভ আচরণ করলে আপনি কি এইটা মেনে নিতেন? এই যে কমেন্টস গুলো, আপনারা একটা জিনিস আমি বলবো, আপনারা যারা মানে যারা এই কথাগুলো করছেন, আপনারা মানুষের দেয়ালের শব্দগুলো শুনেন। অনেক লেখা দেয়ালে নাই, কিন্তু আপনি দেয়ালে লেখা কিন্তু আছে, ধরে নেন আপনি দেয়ালে লেখা আছে, এই লেখাগুলো আপনারা পড়েন, শুনেন, দেশ কি বলছে, দেশ কি ভালো আছে। আপনি সন্ত্রাসীদের একটু অভয়ারণ্য বাড়িয়ে ফেলছেন। আপনি কি মানুষকে আপনার সুশাসন দিতে পেরেছেন? আজকে সুশাসন কার জন্য? আপনার জন্য সুশাসন, আমার জন্য সুশাসন নাই। আপনি আজকে এই যে জেলখানাগুলো আপনি রাজনীতিবিদদের দ্বারা ভরে ফেলছেন, জেলখানায় জায়গা নেই। আজকে মনে করি একটা ভিন্ন পথে মানুষগুলোকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি ধরে যাই মত করবেন, যা ইচ্ছা তাই করবেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি রাত 12টা গেলেও, আগে আমরা ভাবতাম যে কোনো ব্যাপার না, আমার দেশে আমি বসবাস করছি। পরশুদিন আমি আমার এক বন্ধু নিয়ে আসতেছি, বললে দোস্ত, এখন আমি বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় 9টার পরে বা 8:30টার পরে এদিক দিয়ে যেতে চাই না, ভালো লাগে না, সব ভয় হয়। এই বিশ্ববিদ্যালয়, এই দেশ তো আমার দেশ না, এটা তো আমরা চাই নাই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ থাকবে। বাংলাদেশের এই যে যারা অন্যায়কারী, ধর্ষণকারী, সন্ত্রাসী, তাদের বিচার হবে। কিন্তু যারা সাধারণ মানুষের, তাদের কি বিচার তো নীরবে কাঁদে। আজকে কি বিচারালয় আছে? আজকে একটা মানুষকে আপনার জেলখানায় নিয়ে যাচ্ছেন, ভালো কথা, বিচার হচ্ছে। আপনি দীর্ঘদিন আটকে রাখার পরে তার জামিন হচ্ছে। আবার 3টা-4টা মামলায় বের হওয়ার পরে গেটে শোনে অ্যারেস্ট করে রাখছেন। আবার লাখ লাখ টাকা যদি দিয়ে দেয়, সেই টাকাগুলো হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, লাখ লাখ টাকা যেই মানুষটা, যে তৃণমূলের কর্মীরা জয়মালা স্লোগানের জন্য, শেখ হাসিনার জন্য জেলখানায় যাচ্ছে, তার কি টাকা আছে? তার কি পয়সা আছে? সে কি নেতা? সে কি 100 কোটি টাকার মালিক? সে কি 50 কোটি টাকার মালিক? কিছুই না। তার কাছে ভিতরে আছে আদর্শ।
ভিতরে আছে বঙ্গবন্ধু, ভিতরে আছে শেখ হাসিনা। এটাকে আপনি কিভাবে বের করবেন? এইগুলা বলার কারণে তাকে আপনি অ্যারেস্ট করছেন, তার বোন বাবাকে নিয়ে যাচ্ছেন, মাকে নিয়ে যাচ্ছেন, মায়ের জন্য ছেলেকে নিয়ে যাচ্ছেন। এই বিভৎস বাংলাদেশকে দেখার জন্য কিন্তু আপনারা মানুষকে কথা দেন। আপনারা কথা দিচ্ছিলেন সুশাসন তৈরি করবেন, আপনারা কোঠা না মেধায় আপনারা ই করেন। আজকে মেধায় কিছু হচ্ছে? আজকে মেধা কোথায় নির্বাচনে? আজকে আপনার চাকরিগুলা কোথায় কি হচ্ছে? পুলিশের চাকরি কাকে দিয়েছেন? কবে কবে এই যে গত কয়েক মাস আগে পুলিশে নিয়োগ দিয়েছেন, কাকে কোথায় দিয়েছেন? কোন নিয়োগ মেধার ভিত্তিতে দিয়েছেন? আজকে বিসিএস যে ছেলেরা হচ্ছে, একটা সময় আজকে যাদেরকে আপনি রেড আপনার চাকরিচ্যুত করছেন বা তাদেরকে আপনি চাকরি থেকে বহিষ্কার করছেন, একটা সময় কি পাল্টাবে না? আচ্ছা, আপনারা যারা এখন চাকরিটা করছেন বা চাকরিতে ঢুকছেন, যারা পুলিশ বাহিনীতে আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে আছেন, যারা আছেন, আজকে 17 বছর পরে তো আজকে এই একটা পরিস্থিতি হইলো। আচ্ছা, আপনারা কি ভাবতে পারেন না আজকে যারা নির্যাতিত হচ্ছেন, নির্যাতিত হইলো এই 17 বছরের পরে, আজকে যারা নির্যাতন এখন করছেন, আগামী 17, 10 বছর, 5 বছর, 6 বছর পরে এই পরিবর্তন কি আরো ভয়ানক ভাবে হবে না? আপনারা একটু ভয় পান না? আপনি একটু ভাবেন না এই দিন না আরো দিন আছে? এই দিন তো চেঞ্জ হবে রে ভাই। এই রাতের পরে তো আপনার দিন আসবে, সময় বদলাবে, সবই বদলাবে। আপনি যারা বিসিএস করছেন, আপনারা যারা পুলিশ অফিসার, আজকে আপনাদের সন্তানরাও এই দেশেই থাকবে, আমরাও এই দেশেই থাকবো। কিন্তু প্রশ্ন হলো এই আতঙ্কের মধ্যে এই দেশটাকে এত দুর্বিষহ জীবন যাপনের মধ্যে কেন ফেলে দিচ্ছেন আপনারা? কেন আপনারা দেশটাকে এত বিভাজন করছেন? আজকে আমরা বাঘ হতে হতে কোথায় চলে যাচ্ছি? আজকে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা মৃত্যুর পরে কবরে যাব। আমাদের জন্য বিভিন্ন দল থাকতে পারে এই দেশে, 54টা দল থাকতে পারে, 70টা দল থাকতে পারে। 70টা গোরস্থান আপনি বানাবেন? 70টা বানাবেন না। এক জায়গায় তো যেতে হবে। তাই ওখানে যাই কি ঝগড়া করবেন? আলাদা আলাদা দিবেন? জামাত ইসলাম, আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি, এরকম না। আপনারা কি বলেন তো? আর প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। একটা অভিভাবক কি আসবে না দেশে যে ধরে নিলেন আওয়ামী লীগ অনেক ভুল করেছে? এখন কি তারা কি ভুল করছে না? 17 বছর বলেন, 54 বছরে বলেন, অনেক তো শাসন করেছে। বিএনপি শাসন করেছে, বঙ্গবন্ধু শাসন করেছে, আওয়ামী লীগও শাসন করে, জিয়াউর রহমান শাসন করেছে। মন্ত্রী সবাই আছে, কিন্তু সবার মন্ত্রী জিয়াউর রহমানের বা খালেদা জিয়ার শাসনকাল দিয়া এইরকম অবস্থা কি বাংলাদেশে হয়েছে? 54 বছরে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে। 54 বছরে আপনারা, 17 বছরে বিএনপির এই যে ইন্ডাস্ট্রিগুলো কি ছিল না? বিএনপির আমার বন্ধুরা কি আমার সাথে বসে নাই? বিএনপির বন্ধুকে দুই একটা ঘটনা ঘটে নাই তা বলবো না, ফেরেস্তা ছিল না, একটা রাজনৈতিক ফেরেস্তা হয় না। কিন্তু আজকে একটা ভাবুন তো, দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আপনারা কোন দিকে কি ভাবছেন? এই দেশ কি এভাবে থাকবে? সময় বদলাবে, কিন্তু যখন বদলাবে ভয়ানক পরিস্থিতি হবে। দেয়ালে যদি পিঠ থেকে যায়, যদি আপনার সামনের দিকে মানুষ যুদ্ধ করা শুরু করে, তখন রক্ষা করতে পারবেন না। এটা কি এখনো বুঝতে পারছেন না? বালুর বাঁধ দিয়ে নদীর পানি আপনি রক্ষা করতে পারবেন না। বালুর বাঁধ ভেঙে যাবে, কোন এক সময় এমন জায়গায় চলে যাবে, জনবসতি ধ্বংস হয়ে যাবে, আপনাদের জনবসতি, আপনাদের ইন্ডাস্ট্রি, আপনাদের মানুষ শেষ হয়ে যাবে। সেই দিনটা তো হইতেই পারে, বলছি না কালকে হবে, হয়ে যেতে পারে। কারণ এইরকম ইতিহাস তো আছে। 71 পর্যন্ত, 71-এর পরবর্তী 54 বছরে বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে। এই পরিবর্তন পজিটিভ নেগেটিভ। এরশাদও ছিলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তারা তো কোনো বলছিলেন যে তারা কোনোদিন তাদের আইনের মুখোমুখি হতে হবে না, কিন্তু আইনের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, আমি শেষ করছি, আমি শুধু এইটুকু বলবো, প্রিয় দেশবাসী, আমাদের বন্ধুরা যারা আছেন, যারা রাজনীতি করেন, এই আসুন না, দেশটাকে একটু গুছিয়ে, দেশটাকে সুন্দরভাবে করার ক্ষেত্রে একটু ভূমিকা রাখি। সন্ত্রাসীদেরকে দূর করি, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে আইনের আওতায় আনেন। আপনি সন্ত্রাসী কাণ্ড করবেন, আপনার সাথে আইন নাই, আমার কাছে আইন আছে, এটা তো হতে পারে না। এই বাংলাদেশ তো চাই নাই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, যারা বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, লাল সবুজের পতাকা পথ করে উঠছে, আপনার গাড়িতে লাল সবুজের যে পতাকা উঠছে, এই পতাকা কার? এই পতাকা 30 লক্ষ শহীদের, এই পতাকা 2 লক্ষ মাহবুনের ইজ্জতের বিনিময়ে, ইজ্জতের পরিবর্তে এই পতাকা আপনার গাড়িতে উঠছে। আপনি এই পতাকার সম্মান রাখেন, মর্যাদা রাখেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ মানিক ভাই। আমি যাবো সামত ভাই, আপনি বলতেছিলেন সামত ভাই, একটু মানে সংযুক্ত ওই প্রশ্নটা, যে আসলে এই যে অনাচার ও বিচার যে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে, এই অনাচার ও বিচারে যেটা মানিক ভাই বললেন বা অনেকেই বলছেন, আমাদের লিখছেন যে শেখ হাসিনার আশাকে ত্বরান্বিত করবে বলে অনেকেই বলছেন, আপনি কি বলবেন? না, সেটার সাথে আমি একমত। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, কথাটা আমার শেষ হয়নি, আমি বলি একটু। দেখেন, এক চোর আর চোরের বিচার করে না। আমি যদি বলি 1971 সালে জামাত যে লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, রেপ করেছে, এটা তো সেই জামাত।
এরা বংশ বংশ পরস্পরায় তাদের ঐতিহ্য ধরে রাখছে। এখন জামাতের যে আদর্শ, ওই ৭১-এর আদর্শ আর এখনকার আদর্শের মধ্যে কোনো পার্থক্য আছে? আমি যদি বলি যে এখন জামাতের যে ৭৭ জন এমপি আছে এরা ধর্ষক, আমার কথাটা উল্টো করতে পারবে কেউ? আমি যদি বলি যে এরা এই ৭৭ জন এমপি আছে এরা বলাৎকারী, কেউ আমার কথাটা উল্টো করতে পারবেন? আচ্ছা, খালি ৭৭ জন না, আমি কি বললাম যে ৭৭ জন জামাতের সংসদ আছে এরা হলো ধর্ষক, এরা বলাৎকারী। একটু তারপরে বাইরে যেতেছি, টোটাল যারা জামায়াত করে এরা সবাই ধর্ষক, সবাই বলাৎকারী, সবাই লুণ্ঠনকারী। কেন বলছি কথাটা? এই যে কিছুদিন আগে একটা ছেলে আর একটা মেয়ে অনৈতিক ভাবে তার পেটে বাচ্চা চলে আসছে, ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে সে আত্মগোপন করছে, বিয়ে করবে না এই ভয়ে। সংসদে দাঁড়াইয়া জামায়াতের এমপি বলতেছে যে সামান্য একটু কি করছে এর জন্য এত হইচই। কি বুঝলেন? জাতীয় সংসদে, কারণ ওই ছেলেটা ছিল শিবিরের নেতা। তাহলে শিবিরের নেতা আর একজন নারীর সাথে অনৈতিক কর্ম করে তার পেট বাজিয়ে ফেলছে, তাকে গর্ভবতী করে ফেলছে। সেই কারণে জামায়াতের এমপি সংসদে দাঁড়িয়ে তাকে সমর্থন করলেন, আর বাকি সংসদ যারা আছে জামাতের তারাও তাকে সমর্থন করলেন। তাহলে তারা সবাই ধর্ষক না? হ্যাঁ, এরা হলো সংগঠিত। জামায়াত যারা করে, জামায়াত হলো একটা পরিবার। এদের চিন্তা চেতনা ওই ৭১-এ তারা যা করছে এরা এখনোই তা করে। আপনি এই ঘটনা, এই যে দুইটা ঘটনা আমি বললাম, আমি যে কথাটা এখন বললাম, পারলে জামায়াতের এমপিরা চ্যালেঞ্জ করুক। আরে শিবির নেতা ধর্ষণ করে পেট বাঁধিয়ে ফেলছে আর আপনি সংসদে দাঁড়িয়ে এটা সমর্থন করলেন, তাহলে আপনি ধর্ষক না? আপনি তো ওই একই মতাদর্শের লোক। যে ৭৭ জন সংসদে আছে তারা সমর্থন করলেন, তাহলে আপনারা তো ধর্ষক। হ্যাঁ, এই হলো জামাত। ৭৭ জন না, টোটাল জামাত পরিবার, সে নারী হোক আর পুরুষ হোক। আর প্রমাণ দেখছেন আপনি? প্রমাণ তো হাজার হাজার লাখ লাখ আছে, একটা দিয়ে দেই না, এটা তো শক্ত প্রমাণ। যে ওই যে মানিক ভাই যেটা বলছে এটা সঠিক, আমার ভুল হয়েছিল। এটা শিশু, একটা শিশুকে নিয়ে ৭০ বছরের জামাতের এমপি হোটেলে ধরা পড়ছে। এখন তাকে বাঁচানোর জন্য কোরআন শপথ থেকে শুরু করে জামাতের যে ভালো একজন বক্তা রফিকুল্লাহ আনসারী, উনি তো অলরেডি লাইভই করে ফেলছে, বলছে এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিছে, এটা ওনার দ্বিতীয় বউ। টোটাল জামাতের একজন লোক বলবে না এটা অন্যায়। টোটাল জামায়াতের একজন লোক কিন্তু বলবে না এটা অন্যায়। তাহলে এদের কাছ থেকে আমরা আর কিছু আশা করতে পারি না। মানিক ভাই কি বলছিলেন? এটা মিউট ছিল, কিছু বলছিলেন মানিক ভাই, আপনার মিউট করা ছিল। আমি বলছিলাম যে রফিকুল আনসারী বলছে ৪টা বিয়ে করার জন্য অনুরোধ করছে তাকে। হ্যাঁ, অনুরোধ দুইটা করছে তো, আরো 2টা যেন করে। তা আমি তো অনুরোধ করবো যে আগে রফিকুল্লাহ শ্রেণীর মেয়েরে নিয়ে হোটেলে ধর্ষণ কর, ধর্ষণ করার পরে তারপরে আরো 2টা বিয়ে করো, কাবিন করো। এটা বলে লাভ হবে না। কারণ হলো কি, জামাতিদের চরিত্র এটা। একজন লোক অপরাধ করার পরে বাকি লোক যদি ওই পরিবার থেকেই ধরেন, ওই পরিবারের বাকি লোক যদি এটার প্রতিবাদ করে, তাহলে বুঝবেন তারা মানুষ, কিছুটা হলে তাদের ভিতরে মানবতা আছে। কিন্তু জামাতিদের ভিতরে মানবতা নাই, তারা মানুষ না, তাদের জন্ম ওই ৭১-এ সেই ধর্ষণের ফলে জন্ম। এবং আপনি আমি যারা সাধারণ মানুষ, আমরা এটা চিন্তাও করতে পারবো না। আরে বাড়ির অভিভাবক এমপি ধরা পড়ছে, তার ছেলে মেয়ে বউ, এরা তো লজ্জায় মরে যাওয়ার কথা, কিন্তু এরা কেউ লজ্জা পাবে না। লজ্জা পাবেন আপনি, লজ্জা পাবো আমি। ওনার ওয়াইফ বাইফে বলছে যে এটা দ্বিতীয় বউ নিয়ে গেছে। তাইলে আপনাকে যে আমি কথাটা ঘুরে ফিরে একই কথাই বলতেছি যে জামাত হলো একটা পরিবার, তারা হলো লায়ার, তারা হলো মিথ্যুক, তারা হলো ধর্ষক, তারা হলো বলাৎকারী, তারা হলো লুণ্ঠনকারী, তারা সেই ৭১-এর সেই চেতনা বাস্তবায়নকারী। এই সেই জামাত
এদের যে কোনো এক জায়গা ধরে টান দেন আপনি, ওই একই পাবেন না, এক, সব এক। সামাদাই সামাদাই আমি হ্যাঁ। একটু আমাদের দর্শক মৌলানা মাওলানা দায় তিনি লিখেছেন, আপনাকে একটু অবগতি জানাচ্ছি, এই ভিডিওটা 2 বছরের আগের না। কারণ হচ্ছে প্রথম আলোতে আজকে জামাত ইসলাম তারা বিবৃতি দিয়েছে, এই বিষয়ে তারা তদন্ত করতেছে। আবার যে মানে যে ভিকটিম কাজী নজরুল ইসলাম, ভিকটিম না, যে যিনি এটার সাথে জড়িত কাজী নজরুল ইসলাম এমপি, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটাও প্রথম আলোতে আজকে অনলাইনে দেখেন নিউজ আছে। তিনি বলছেন এটা 21শে জুলাই ঘটেছে এবং তিনি বলছেন আমার ওয়াইফ ছিল। কিন্তু আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওতে কিন্তু তিনি স্বীকার করেছেন যে তিনি এটা অন্যায় করেছেন, ভুল করেছেন। তখন কিন্তু দ্বিতীয় স্ত্রীর নাম আসে নাই। জি সামাদ ভাই। আর উনি যে বারবার এই কথা প্রশ্ন করতেছে 2 বছর আগে করলে কি মাপ জায়েজ ছিল ওনার জন্য, ওনার কথাটা ধরে নিলাম আমি, কিন্তু আমরা জানি যে যিনি ভিকটিম উনি তো বলতেছে 21শে জুলাইয়ের ঘটনা, আর ইনি এটাকে 23 সালে নিতেছে। ঠিক আছে ভাই, 23 সালে তার জন্য কি এই শিশু ধর্ষণ মাপ ছিল? এটা কথা তো একই। এখন আমি যে কথাটা বলতে চাই যে দেশবাসীর চেনা উচিত, দেশবাসীর চেনা উচিত যে এরা সূর্য থামাই দিতে পারে, এরা একটা ভোট তাদেরকে দিলে তারা বেহেশত দিতে পারে, এরা শিশুকে নিয়ে যে হোটেলে ধর্ষণ করতে পারে, এরা পর স্ত্রীর ঘরে, প্রবাসীর ঘরে খাটের নিচে ধরা পড়তে পারে, এরা বলাৎকার করে ধরা পড়তে পারে, এদের গলায় জুতার মালা দেওয়া হয়, এদের চুল দাড়ি কাটে দেওয়া হয়। এই তো হলো জামাত। দেশবাসী চিন্তা কিন্তু ভুল করে নাই, দেশবাসী এদেরকে ঠিকই চিনছে। দেখেন, দেশবাসী কিন্তু নির্বাচিত করে এদেরকে কখনোই ক্ষমতাতেও নাই, বিরোধী দলেও নাই। এবারকারও যদি বাংলাদেশের সব দল নির্বাচনে অংশগ্রহণ করত, ভাগ্যক্রমে 2-4 জন তারা সংসদে যাইতে পারত। কারণ এই জাতি জানে যে জামাত আর লম্পট একই জিনিস। কাজেই আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। জামাতের চরিত্র এইভাবেই এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আরো বের হইতেছে, ওরা আরো পুষতেছে, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে সামনে এই বাংলার মাটি থেকে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। আর সবচেয়ে মজার বিষয় হলো তাদের নিজের কবর তারা নিজে খুঁড়তেছে। বিএনপির একজন অপরাধ করতে পারে না? পারে। আওয়ামী লীগের একজন অপরাধ করতে পারে না? পারে। তাই বলে পুরো আওয়ামী লীগ, পুরা বিএনপি, বামপন্থী একজন অপরাধ করতে পারে না? পারে। তাই বলে পুরা বামপন্থী, এমনকি ওই একজনের বিরুদ্ধে সবাই বলে বিচার হয়। আর একমাত্র দল জামাত, কেউ ধর্ষণ করলো তার পিছনে ঝাঁপিয়ে পড়বে সবাই, কারণ ধর্ষণ তাদের জন্য জায়েজ। কেউ বলাৎকার করলে তার জন্য জামাতের আমির থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়বে, কারণ কি বলাৎকার তাদের জন্য জায়েজ। কেউ যদি পর স্ত্রীর ঘরে যে ধরা পড়ে, তাকে বাঁচানোর জন্য জামাতের আমির থেকে সব একসাথে ঝাঁপিয়ে পড়বে, নারীরা থাকবে সামনে। আমি কি বলছি আপনাকে, যে জামায়াতের যারা নারী কর্মীদের যেদিকে দেখেন, এটি হলো সব বেশ্যা। এরা আমাদেরকে গালাগালি করতেছে যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি। এরা যে বেশ্যা তার প্রমাণ 5ই আগস্টের পরে দেখছেন না আপনারা কি ভাষায় ওই যে হাদির সাথে রাস্তায় নামাই দিছিল যাদেরকে, সেই ভাষা এখনো বলবৎ আছে। একজন নারী কর্মী জামায়াতের পর্দানশীল, তাদের মুখের ভাষা আপনি কল্পনা করতে পারেন? তারা সবাইকে পতিতার ছেলে বলে গালি দেয়। তার কারণ হলো এই একটাই। তো আমাদের জন্য এটা কোনো দুঃসংবাদ না, আমাদের জন্য এটা সুসংবাদ। আর ওরা নিজেদের কবর নিজে খুঁড়তেছে কি কারণে? জাতি দেখতে যে ওহো, ধর্ষণ তো এমপি নজরুল একলা করে নাই, এটা তো আমির সহ সবাই জড়িত এটার মধ্যে। কারণ তারা তো সব ঝাঁপাইয়া পড়ছে তাকে বাঁচানোর জন্য, মানে এটা তাদের জন্য জায়েজ। তো জাতি ভুল করে নাই। আর আগামীতে এই জামাত বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, কথাটা আমি বলে দিলাম আপনাকে। এবার যা করছে 5ই আগস্টের পর থেকে, যে
তাদের একজন অপরাধ করতেছে, সংসদের মতো মহান জায়গায় এক মহিলার প্যাড বাজিয়ে দিছে, আর সংসদের মতো মহান পবিত্র জায়গায় দাঁড়ায় বলতেছে যে একটু কি করছে তার জন্য বিএনপি দেশ জুড়ে সব হইচই করতেছে। অর্থাৎ এটা তাদের জন্য জায়েজ। অর্থাৎ আমি সংক্ষেপে শেষ করি, 1971 সালে যে জামায়াত আপনারা দেখেছেন, চক্ষুটা বন্ধ করেন, বন্ধ করলে যে আওয়াজ আসে, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, পর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া, ওই সেনানায়কদের হাতে দেওয়া, পাকি সেনাদের হাতে দেওয়া, পর স্ত্রী না পাইলে, পরের মেয়ে না পাইলে নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের সন্তানদের ওই পাকিদের হাতে তুলে দেওয়া। চক্ষুটা বন্ধ করলেই তো এই চিত্রগুলো আমরা দেখতে পাই না? আর সেই জামাত আর এখনকার জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের চরিত্র কোনোদিনই বদলাবে না। তখন তারা পাকি বাহিনীর কাঁধে ভর করে, এরা সবসময় সরকারি বাহিনীর কাঁধে ভর করে কামকাজ একটু বেশি করে। এখন তারেক রহমানের কাঁধে ভর করছে। এই একটা ঘটনার সামনে আসছে দেখে আমি তো এক কথাই বলে দিয়েছি, এরা সব ধর্ষক, এরা সব বলাৎকারী, সবচেয়ে দুর্নীতি এবং লুটেরা হলো এরা, এই জামাতের লোক। একজন অপরাধ করলে বাকি লোক যদি প্রতিবাদ করত তাহলে বুঝতাম ওরা মানুষের খাতায় নাম লেখাইছে। এখন একজন অপরাধ করলে বাকি জামাতের গোষ্ঠী সব থামিয়ে পড়ে, বলে না। একটা মিথ্যাকে ঢাকার জন্যে কত ধরনের মিথ্যা যে তারা বলে, আর কত লক্ষ মানুষ, কত কোটি মিথ্যা কথা যে তারা বলে। যেমন ধরেন এই যে নজরুল ইসলামের শিশু ধর্ষণ, তার স্ত্রী সর্বপ্রথম, তার স্ত্রী এখন কি বলে গালি দিব তার স্ত্রীকে? বলেন, আমরা কি দেশের মানুষ কচু খাই? এই নজরুলের স্ত্রী প্রথম বলছে যে দ্বিতীয় স্ত্রী নিয়ে গেছে। এখন যদি বলেন যে ওকে বেশ্যা বানিয়ে রাখা হয়েছে, ও বেশ্যা, কথাটা কি অন্যায় হবে? হ্যাঁ, এর নাম হলো জবাব। যে আমি ধর্ষণ করে ধরা পড়লো, এটা বলতে হবে তো। জামাতের স্ত্রীরা জিম্মি, কিছু বলাৎকার করে ধরা পড়লো, তার স্ত্রী বলতে হবে যে আমি অনুমতি দিচ্ছি। জামাতের স্ত্রীরা, আপনার স্ত্রী আপনাকে তালাক দিবে, আপনার স্ত্রী আপনি ধরা পড়লে আপনাকে তালাক দিবে, আর জামাতের স্ত্রী বলবে না ওটা দ্বিতীয় স্ত্রী, চিনে না, জানে না, শুনে না, বলবে যে এটা দ্বিতীয় স্ত্রী। তাহলে আমি যে কথাটা বলতে চাই এখানে, জামাতের একেবারে ওই মাথা থেকে পা পর্যন্ত, জামাতের দলের শীর্ষ থেকে, শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত সমস্ত পচে গেছে, সমস্ত দুর্গন্ধ। এটা কি হইতে পারে যে একজন লোক সারা দেশের মানুষের সামনে একটা শিশু ধর্ষণ করতে হোটেলে নিয়ে ধরা পড়লো একজন এমপি? খুব ভালো কথা, আমরা দেশবাসী সবাই ছিছি করব, জামায়াতের সবাইও ছিছি করবে যে এটা অন্যায় করছে। তাহলে তো বুঝবো যে তারা মানুষ। কিন্তু তারা সেই শিশু ধর্ষণটাকে জায়েজ করার জন্যে আল্লাহর কোরআন শপথ করার থেকে তারা বলে ফেলবে যে আল্লাহর রাসূলও তো 9 বছরের মেয়ে বিয়ে করছিল, 7 বছরের মেয়ে বিয়ে করছিল, এটাও বলে ফেলবে তারা। এবং তারা কাবিননামা তৈরি করবে, এবং ধরেন যদি 1 কোটি জামাতি থাকে তাহলে কত কোটি মিথ্যা কথা তারা বলবে এটাকে স্টাবলিশ করার জন্য। দেশের এই 1 কোটি জামাতি বাদে আরো 17 কোটি মানুষ আছেন না আপনারা? আছি আমরা। তাহলে 17 কোটি মানুষ আমরা চোখ দিয়ে দেখলাম এটা, যে এই বৃদ্ধ একটা শিশুকে নিয়ে যে ধর্ষণ করতে যে ধরা পড়ে ক্ষমা চাইল। তারপর যখন তার গোত্র জিনিসটা জানলো, এখন কোটি কোটি মিথ্যা কথা প্রতিদিন তারা বলবে এটাকে সত্য বানানোর জন্য। তাহলে ধরে নেন ওই 1 কোটি হলো বেশ্যা, ওই 1 কোটি হলো জারজ। এই 17 কোটি মানুষ তো আর ভুল দেখতেছে না,
আমরা 17 কোটি মানুষ তো আর মিথ্যা বলতে দেখতেছি না। তাহলে ওই 1 কোটি মানুষই হলো লায়ার, 1 কোটি মানুষ হলো জারক সন্তান, ওই 1 কোটি মানুষ হলো বেস্তা, ওই 1 কোটি মানুষ হলো অসামাজিক। এই 1 কোটি মানুষকে বাংলাদেশ থেকে যেদিন নির্মূল করতে পারবেন, সেই দিন এই সোনার বাংলাদেশটা আপনারা ফিরে পেবেন। এদেরকে নির্মূল করতে হবে। 1971 সালে একবার আমরা পারিনি নির্মূল করতে, কিন্তু এদেরকে একজন নির্মূল করলে হবে না। কেন হবে না তার উদাহরণ আমি আপনাকে দিলাম। এই 1 কোটি জনকে বাংলার মাটি থেকে পাকিস্তানে পাঠাতে হবে, নির্মূল করতে হবে। তাহলে পরে সোনার বাংলাদেশ আবার ফিরে পাইবেন। এই হলো জামাতের চরিত্র। ধন্যবাদ সামাদ ভাই। ধন্যবাদ। শেষের দিকে আমি যাবো অধ্যক্ষ মহোদয় যদি মানিক ভাই গেছে। মানিক ভাই, মানিক একটু আনমিট করে দিই। মানিক ভাই, একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, বঙ্গবন্ধু এদের ক্ষমা করা কি ভুল করেছিলেন? বঙ্গবন্ধু এদেরকে ক্ষমা করে কি ভুল করেছিলেন? আপনি কি বলবেন? সংক্ষিপ্ত শেষ করবো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনার এখন তো প্রেক্ষাপট ভিন্ন, এখন তো তাই প্রমাণিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। আর বঙ্গবন্ধু যা ভাবছিলেন উনি তো স্পষ্টই বলেছেন, যারা সরাসরি ধর্ষণের সাথে জড়িত, যারা যে হত্যার সাথে জড়িত, লুণ্ঠনের সাথে জড়িত, আগুন দেওয়ার সাথে জড়িত, এদেরকে তো বঙ্গবন্ধু ক্ষমা করে নাই। বঙ্গবন্ধু সবাইকে তো ক্ষমা করে নাই। কিন্তু আপনি যেটা বললেন, নিশ্চয়ই ওই সময়টা অনেক জাতীয় অন্তর্জাতীয় অনেক ভাবনা ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপটে তো আমরা দেখছি বিষয়টা সঠিক হয় নাই। আপনার যেই জায়গাটায় আমি আপনার এখানে দেখেন, উপজেলাতে একটা শিশু নির্যাতন, মহিলা এবং শিশু নির্যাতন একটা সেল আছে, উপজেলাতে একটা কমিটি আছে। যে একটা শিশুকে যখন তার প্রাপ্ত বয়সের আগে যখন শিশুকে বিয়ে দেওয়া হয়, তখন ওই কমিটি ওখানে যে টিউনু সাহেবের নেতৃত্বে কমিটিটা আছে, ওই এলাকার মানুষ, ওই এলাকার যে মেয়ে এই ছেলের বাবাকে, দুই পক্ষের তাদেরকে অ্যারেস্ট করা যায়, তাদেরকে গ্রেপ্তার করা যায়, তাৎক্ষণিক করা হয়। ওই কমিটিগুলো সক্রিয় আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যেহেতু আইন প্রণেতা গাজী নজরুল ইসলাম, উনি কাজী না, গাজী নজরুল ইসলাম, তো গাজী নজরুল ইসলাম যেহেতু একটা আইন প্রণেতা, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে? টিউনু সাহেবের কয়টা ঘাড়ি মাথা, এই নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই। কিন্তু আপনার এখন যে জায়গাটা, কারা উৎসাহিত হবে? এই যে আইন প্রণেতা যে কাজটা করলেন, এতে মানিক কি ভাই, হবে? আমরা সাধারণ আসলে মানুষ। মানে গাজী বলছি, কাজী বলি না। কাজী বলে তো নিজেই বিয়ে আচ্ছা, করতে আচ্ছা, পারতেন। কাজী তো আচ্ছা, নিজেই আচ্ছা। বিয়ে না, না, করতে পারতেন। না, না, ঠিক আছে। কাজী আছে, গাজী দেখলাম আর কাছে। যাই হোক, এখন যে জিনিসটা আপনার মনে করেন মানুষ উৎসাহিত বোধ করবে অনেক বেশি, এটা সমাজে একটা অবক্ষয়ের একটা মাত্রা তৈরি করবে বেশি করে। এমপি সাহেব যেহেতু উনি আইন প্রণেতা, আর যারা আইন প্রণেতা তারাই যদি আমি কাজটা করে ফেলে, আমি যারা সাধারণ মানুষ আছে তারা ভাববে যে আর এটা কোনো তো ব্যাপার না। তো এই জায়গাগুলোতে এটা সমাজে আইন একটা প্রণেতার এফেক্ট করবে। কারণেই টকশোটা করছি মানিক ভাই। উনি রাইট। যদি আইন এই প্রণেতা এই না হতেন, এর আগে জামাতে অনেক নেতারা এরকম কাজ রাইট, করেছেন, রাইট। আমরা তো এই কথা বলি। পরিস্থিতির আপনার এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা বিষয়, সেটা হলো আমাদেরকে প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে ওঠে। অপরাধী তো অপরাধী, অপরাধীকে আপনি অপরাধী হিসেবেই ভাববেন। এই ভাবনা যদি থাকে, তাহলে আমরা একটু পরিত্রাণ পাইতে পারি। না হলে আমরা আগে যেই জায়গাটায় আছি সেই জায়গাটায় আছি। আমি যেটা বিশ্বাস করি, যারা ইসলামের ন্যায় নীতি এবং নৈতিকতার কথা বলে, তাদের ব্যক্তি জীবনের সেই মূল্যবোধগুলো তাদের থাকা উচিত। কারণ ধর্মের আমরা যে বিশ্বাস করি, অ্যাকচুয়ালি ধর্মের মধ্যে যে ভীষণটা আছে, ধর্মের মধ্যে যেই সুন্দর আছে, পরিচ্ছন্ন যে জিনিসটা আছে, এই পরিচ্ছন্ন জিনিসটা আমরা সামনে নিয়ে আসতে পারছি না। আর যারা ইসলামকে প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করছে, ও অপব্যাখ্যার কারণে একটা শ্রেণী আবার ইসলাম সম্পর্কে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। এই ধারণা তৈরি করার পেছনে যারা কাজ করছেন তারা এখনো বুঝতেছেন না যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে এই প্রচার যদি হবে নিশ্চয়ই, তাহলে আমরা কিন্তু অন্য আরো একটু মুখ দেখাতে পারবো না। আর সারা বাংলাদেশে আমি সচেতন অভিভাবকদেরকে বলবো যে আপনাদের সন্তানের দিকে আপনারা নজর রাখেন। কারণ 13-14 বছরের একটা বাচ্চা বিভিন্ন ধরনের ভুল পথে চলে যেতে পারে। আমি যেহেতু একজন শিক্ষক, আমি দেখেছি এরকম। আপনারা একটু খেয়াল রাখেন। আর আইন প্রণেতা যিনি আছেন, নিশ্চয়ই আমরা রাষ্ট্রের কাছে বলবো যে যিনি এই কাজটার সাথে জড়িত আছেন, যে উনি যত কথাই বলুক না কেন, এটা অন্যায় হয়েছে, এটা হয় না, এটা আইনের পরিপন্থী কাজ হয়েছে, তো এটার বিচার নিশ্চয়ই এই দেশের মানুষ পাবে, আশা করছি। মানিক ভাই, উনার সংসদীয় পদ থাকার কথা না, একজন সংসদীয় পথ থাকার কথা, ঠিক বলছেন। শপথ উনি নেয়। এই নীতি নৈতিকতার দিক থেকে উনি একজন আইন প্রণেতার, ওনার সংসদ সদস্য পদ থাকারই কথা না। এখন আমরা দেখি রাষ্ট্র কিভাবে আজকে এই বিএনপি সরকার কি ভাবছে। উনি তো কালকে আবার রাজনীতিবিদদের একসাথে বৈঠক করলেন, বলছেন যে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা চাইবেন। তো এই ক্ষেত্রে তাদের সহযোগিতা কিভাবে নিবেন আর তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? আজকে তো আমাদের শিশুদেরকে রক্ষা করতে হবে। আজকে যারা ইউনিসেফ থেকে শুরু করে আন্তর্জাতিক বা শিশু সংগঠনগুলোর কাছে আমি বলতে চাই যে আপনারা একটু সোচ্চার হন। বাংলাদেশে যেভাবে শিশু নির্যাতন বাইরে চলছে, এই শিশু নির্যাতনের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলোকে আরো সোচ্চার হওয়ার জন্য, আমাদের দেশের মায়েদের, বোনদের, অভিভাবকদের আরো বেশি সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ। ধন্যবাদ মানিক ভাই এবং ডক্টর আব্দুল সামাদ সুজন ভাই। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আসলে আমরা চেষ্টা করি বাংলাদেশে যদি কোনো অন্যায় হয়, যেগুলো আমাদের দর্শকরা আছে সকাল থেকে আমাকে বারবার মেসেজ করতেছিলেন যে আজকে এই বিষয় নিয়ে কথা বলি। আসলে বাংলাদেশের যে বিষয়গুলো যেটা মানিক ভাই বললেন যে বহির্বিশ্বে যদি আমাদের দেশের এই কাহিনীগুলা মানুষ শুনে, এখন ইউটিউবে কিন্তু আমি ইংল্যান্ডে আছি, ইউটিউবে ইংলিশে কিন্তু এই আপনারা যে আমাদের অতিথিরা যে কথাগুলো বলছেন তারা ইংলিশে শুনতে পারবে, যারা স্পেনে আছেন তারা স্পেনিশে শুনতে পারবেন, সব ভাষা কিন্তু এখন শোনা যায় ইউটিউবে। তাই এই বিষয়গুলা কিন্তু বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে সারা বিশ্বে ছড়িয়ে যায়, সব জাতি কিন্তু এই কথাগুলো শুনতে পায় যে বাংলাদেশ নামক একটা দেশে এই কাজগুলো হচ্ছে। এই যুগে এসে এই 2026 সালে এসে যদি এই ঘটনাগুলো ঘটে আর যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আইনের শাসন নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী কালকের অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন।